আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তরঙ্গ শব্দ এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তোমরা সবাই জানো যে তরঙ্গ শব্দ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড উভয় বোর্ডেই তরঙ্গ শব্দ থেকে একটি সৃজনশীল সবসময় হয়ে থাকে। তো চ্যাপ্টারটি যদিও তরঙ্গ ও শব্দ নামে শুরু হয়েছে, কিন্তু তোমাদের যে নতুন বই সেখানে আসলে তরঙ্গ শব্দ চ্যাপ্টার শুরুতেই সরল স্পন্দন গতি নামক একটি টপিক দ্বারা চ্যাপ্টার শুরু করা হয়েছে। তো সরল স্পন্দন গতিটা আসলে কি? তো আমরা সরল স্পন্দন গতিটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি, এখন এখানে বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমাদের গতি চ্যাপ্টারে আমরা অনেকগুলো কথা বলেছি। পর্যায়বৃত্ত গতি হলো কোনো একটি নির্দিষ্ট সময় পরপর কোনো বিন্দুকে কোনো একটি দিক থেকে অতিক্রম করে বারবার। যেমন ঘড়ির কাঁটার গতি আমরা জানি, এটা পর্যায়বৃত্ত গতি। পানির ঢেউ, সেটা একটা পর্যায়বৃত্ত গতি। তো তেমনিভাবে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি সরল রৈখিক হয়, তাহলে এক নম্বর শর্ত কি? সরল রৈখিক হবে। তো সরল রৈখিক বলতে আমরা কি বুঝি? সরল রেখা বরাবর গতিশীল হবে। তার মানে আমরা যেই সরল দোলকের যেই জিনিসটা আমরা পর্যায়বৃত্ত গতি শিখেছি, কিন্তু সেটা কিন্তু সরল রৈখিক নয়। সেটা কারণ সেটা একবার এইভাবে আসে, আবার সেইভাবে ব্যাক করে। তার মানে অবশ্যই এটা সরল রৈখিক নয়। তার মানে এটার ক্ষেত্রে সরল স্পন্দন গতির ক্ষেত্রে অবশ্যই সেটা হতে হবে সরল রৈখিক। তার মানে এই যে নদীর ঢেউ যেটা, সেটাকে আমরা সরল রৈখিক বলতে পারি। স্প্রিংয়ের যেই উপর নিচ হয়, স্পন্দন হয়, সেটাকে আমরা সরল রৈখিক বলতে পারি। আচ্ছা, এখন আসি 2 নাম্বার যে শর্তটা আমাকে বলা হয়েছে যে ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক হবে। আচ্ছা, এই বিষয়টা কি? তাহলে এটাকে বুঝতে হলে স্প্রিংয়ের উদাহরণটা বুঝতে হবে। কিভাবে বলছে? ত্বরণটা হবে সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটা ইকুয়েশন আকার লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি। সেটা হলো এই ত্বরণ, আমরা জানি ত্বরণ এ দ্বারা লিখি আমরা, ত্বরণটা হবে সরণের সমানুপাতিক। অর্থাৎ সরণ যদি আমরা এক্স ধরে নিই তাহলে সরণের সমানুপাতিক, এটা ঋণাত্মক হয়। এখন আসলে কিভাবে হয় এটা আমরা একটু দেখি। যেমন হলো এই যে আমরা যদি এখান থেকে একটি স্প্রিং কল্পনা করি, এই যদি একটি স্প্রিং হয়, তো স্প্রিংটা এখান পর্যন্ত আছে। এখন স্প্রিংয়ের যদি আমরা কোনো একটি বস্তু যদি স্প্রিংয়ে ঝুলিয়ে দেই, ঝুলিয়ে দেওয়ার পরে বস্তুটা এইখানে আছে। এখন এখান থেকে যখন আমরা বস্তুটাকে এই এক্স পরিমাণ টেনে এখান পর্যন্ত, বস্তুটাকে যখন আমরা এখান থেকে টেনে এক্স পরিমাণ সেটাকে সরিয়ে আনলাম, তাহলে এই বস্তুটা সরণ ঘটলো কতটুকু? এক্স। এখন বস্তুটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি সে তার পূর্বের অবস্থানে ফিরে আসতে চায়, তাহলে তার পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য তার ভিতরে একটা গতি সঞ্চার হয়েছে, অর্থাৎ কী হয়েছে? ত্বরণ হয়েছে। তো এই ত্বরণটা কেন হয়েছে? শুধুমাত্র তাকে অবস্থান পরিবর্তন করার কারণে। তো আমরা সেটাই বলেছি। এখন তাহলে বস্তুটাকে যেই সরণ ঘটালাম সেই সরণের বিপরীত দিকে ত্বরণ হয়, যার কারণে আমরা বলেছি যে ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক হয়, কিন্তু সেটা হয় কি? বিপরীত দিক, অর্থাৎ এই সমানুপাতিক -x। এখন তোমাদের বইতে আমরা পূর্বের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে আমাদের হুকের একটা সূত্র ছিল। হুকের সূত্র ছিল হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি তাহলে এক্সটা কি আমাদের বিকৃতি। এখানে যদি দেখি এই চিত্র থেকে, তাহলে এই যে বস্তু এখানে ছিল স্থিতিস্থাপক সীমার ভিতরে ছিল, আমরা যখন এক্স পরিমাণ সরালাম তাহলে সেটা হয়েছে কি? তার বিকৃতি। এখন এক্স পরিমাণ সরানোর কারণে বস্তুটা তার সাম্য অবস্থায় যাওয়ার জন্য যে তার ভিতরে শক্তি সঞ্চার হয়, সেটা কি? আসলে মূলত কি? পীড়ন। তার মানে আমরা যদি পীড়নকে যদি এফ দ্বারা প্রকাশ করি তাহলে এফ সমানুপাতিক তাহলে কি? -x। অর্থাৎ এই পীড়নটা হলো কি? যেটুকু পরিমাণ বিকৃতি হয়েছে তার সমানুপাতিক। তো এটাকে আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হয়, আমরা জানি সেটাকে বলা হয় স্প্রিংয়ের ধ্রুবক। তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো তোমাদের বইতে এই সূত্রটা দেওয়া আছে।
আচ্ছা, তো এটা হলো আমরা 2 নম্বর সূত্র সম্পর্কে জানলাম। এখন 3 নম্বরে আসি, বলছে এর দিক সর্বদা সাম্য অবস্থান অভিমুখ হয়। এখন আমরা সেটা তো স্প্রিংয়ের ক্ষেত্রে খেয়াল করলাম যে এটা হলো এখানে ছিল, আমরা যখন এটাকে টেনে ছেড়ে দিলাম সেটা কিন্তু কোন দিকে গেল, সেটা উপরের দিকে। এই যে বেগটা কোন দিকে গেল, উপরের দিকে, অর্থাৎ সেই সাম্য অবস্থানের দিকে গেল। তো সে এখানে যাওয়ার কারণে বেগ বেশি থাকার কারণে সে আরও উপরে চলে যায়, তার মানে এই অবস্থানে চলে আসে। তো সে অবস্থান থাকার কারণে তার ভিতরে একটা কি, কোন শক্তি জন্ম হয়, বিভব শক্তি। তো বিভব শক্তিটার কারণে সে আবার সে সাম্য অবস্থানে আসতে চায়, তার ধর্ম সে সাম্য অবস্থানে আসার কারণে সে নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে গতির কারণে সে আবার একেবারে নিচে চলে আসে। তো যাক, এটা দেখতে অনেকটা এই রকম ঢেউয়ের মতো চলে আসে। জাস্ট এই ঢেউয়ের কথা আমরা যদি চিন্তা করি, আমাদের যে নদী পুকুরে আমরা যে ঢেউগুলো দেখে থাকি, ঠিক এই রকম একটা ওয়েভের সৃষ্টি হয়। তাহলে আমরা কি শিখলাম, সরল স্পন্দন গতির ক্ষেত্রে 3টা শর্ত শিখলাম। 1 নম্বর শর্ত বলা হয়েছে অবশ্যই সেটা কি হতে হবে, সরলরৈখিক হতে হবে। 2 নম্বরটা বলছে ত্বরণ সাম্য অবস্থা থেকে সরণের সমানুপাতিক হবে। আর 3 নম্বর হলো এর দিক সর্বদা সাম্য অবস্থানের অভিমুখী হতে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। এখন আমরা যে একটা সূত্র শিখলাম, সেই সূত্রটা আমাদের বইতে দেওয়া আছে, এটা স্প্রিংয়ের ক্ষেত্রে। এবং 2 নম্বর যে সূত্রটা দেওয়া আছে সেটা হলো দোলনকাল। এটা স্প্রিংয়ের ক্ষেত্রে যে দোলনকালটা, সেটা হলো T=2π√m/k। কেটা এখানে সমানুপাতিক ধ্রুবক, আর এমটা হলো স্প্রিংয়ের ভর। এখন মজার বিষয় হলো, এমনি যে আমরা যে সরল দোলকের কথা চিন্তা করি, আমরা যে একটু আগে যেটা বললাম সরল দোলকের কথা, সেই সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের সূত্র হলো T=2π√L/g। এখন সরল দোলকে এখানে আমরা যে বস্তুটা এখানে ঝুলিয়ে দিলাম, সেই বস্তুর কিন্তু ভরের কোনো, সরল দোলকে দোলনকালের ক্ষেত্রে বস্তুর ভরের কোনো অংশ এখানে নেই, শুধু আছে কি এল, অর্থাৎ এই সুতোর দৈর্ঘ্য সম্পর্কে মানটা দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো কি নাই, ভরের কোনো কথা নাই। যার কারণে এটা হলো সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের সূত্র এইটা, আর এটা হলো স্প্রিংয়ের ক্ষেত্রে যদি দোলনকাল বের করতে বলে তাহলে এইটা, আর এটা তো আমরা বললাম পীড়নের ক্ষেত্রে আগের চ্যাপ্টারে। তাহলে এটা হলো আমাদের মোটামুটি সরল স্পন্দন গতি সম্পর্কে মোটামুটি কথা। আচ্ছা, এখন তোমাদের বইতে এই চিত্র সম্পর্কে আমি মোটামুটি কথা বলে ফেলেছি। তারপরে এই সম্পর্কে আগের চ্যাপ্টারে বিভব শক্তি এবং গতিশক্তির অধ্যায়ে এই সম্পর্কে ডিটেলস বলা আছে। তাও আমি কিছুটা বলেছি যে এটা হলো যখন এই অবস্থা থাকে তখন তার ভিতরে কোনো শক্তি থাকে না, যখনই আমরা তাকে একটু টেনে ছেড়ে দিলাম তখন সেটা কি হলো, বিভব শক্তি সঞ্চয় হলো। কারণ আমরা জানি বিভব শক্তি হলো কি, সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি যখন এখানে নিয়ে আসার কারণে তার ভিতরে একটা শক্তি সঞ্চার হলো। শক্তিটা কি, সে তার যে আগের অবস্থান ছিল সে অবস্থানে যেতে চায়, কিন্তু গতির কারণে সে আগের অবস্থান থেকে আর উপরে চলে আসে। তো সেখানে আবার তার যে শক্তি সঞ্চার, সেটা আবার কী, বিভব শক্তি। তো সেখান থেকে আবার সে তার পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য যেতে চাইলে আবার সে নিচে চলে আসে। ঠিক এইভাবে করে একটা ওয়েভ টাইপের তৈরি হয়। আচ্ছা, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছি। আচ্ছা, এখন তরঙ্গ শব্দ চ্যাপ্টারের প্রথম যেই এই ওয়েভ সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি। এখন এই ওয়েভ সম্পর্কে আমরা বেশ কিছু সংজ্ঞা শিখব। আমরা এখানে 7টা অংশ লিখেছি, 7টা পার্ট লিখেছি। আশা করি তোমরা এই 7টা পার্ট খুব সুন্দর মতো শিখলে এই চ্যাপ্টারের মোটামুটি অর্ধেক শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে দেখি আমরা পূর্ণ স্পন্দন। এখন পূর্ণ স্পন্দনটা আসলে কি? তো পূর্ণ স্পন্দনের বিষয় একটু মনোযোগ দিয়ে শুনলে পূর্ণ স্পন্দন সম্পর্কে সহজে বোঝা যাবে। সেটা হলো, যেমন এটা দিয়ে আমরা না দেখে আমরা এটা দিয়ে খেয়াল করি যে এই বিন্দুটা, এটা একটা তরঙ্গস্থিত কোনো বিন্দু। তো এই বিন্দুটা যখন এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে যখন এসে শেষ হলো, এই বিন্দুতে শেষ হয়ে কিন্তু আবার ঠিক এটা যেদিকে যাত্রা করছে এটা এইদিকে যাত্রা শুরু করে। অর্থাৎ তরঙ্গস্থিত কোনো কণা কোনো একটি বিন্দু থেকে যাত্রা করে আবার যদি সেই বিন্দুতে এসে আবার সেই দিকে যাত্রা শুরু করে, তো ওই বিন্দু পর্যন্ত বলা হয় পূর্ণ স্পন্দন। অর্থাৎ এইটুকুকে আমরা বলতে পারি একটা পূর্ণ স্পন্দন। আবার ঠিক এই বিন্দু থেকে এই বিন্দুটাকে বলা হতে পারে কি, একটা পূর্ণ স্পন্দন। আশা করি পূর্ণ স্পন্দন সম্পর্কে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আসি 2 নম্বর, যেটা পর্যায়কাল বা দোলনকাল। আচ্ছা, পর্যায়কালটা আসলে কি?
একটি পূর্ণ স্পন্দন, আমরা এখান থেকে এখান পর্যন্ত বলেছি একটা পূর্ণ স্পন্দন। আচ্ছা, এই পূর্ণ স্পন্দন সম্পর্কে আরেকটু যদি বলতে হয় তাহলে সরলদোলকের ক্ষেত্রেও পূর্ণ স্পন্দনের সংজ্ঞা দেওয়া যায়। সেটা কীভাবে, যদি এখানে যদি বস্তু ঝুলানো থাকে, আমরা যদি এটাকে টেনে দিলে এটা এখান পর্যন্ত আসে, তো এটাকে এইখান পর্যন্ত, আচ্ছা এটা এই পর্যন্ত। এখন আমরা যদি বলি যে এই বিন্দুটাকে আমরা এখান পর্যন্ত টেনে দিয়ে ছেড়ে দিয়েছি, এখান থেকে ছেড়ে দিয়েছি, তাহলে এটা কি হয়, এখান থেকে এখান পর্যন্ত একবার যায়, আবার এখান থেকে আবার এখান পর্যন্ত আসে। তার মানে এখানে প্রথম যে যায় সেটুকু হলো এই অর্ধদোলন, আর আবার যখন এই পাশ থেকে এখান পর্যন্ত আসে তার মানে এটা হলো এই বাকি অর্ধেক দোলন। তার মানে এটা হলো পূর্ণ একটা দোলন সম্পন্ন হয়, বা এটাকে আমরা যেটাকে বলি পূর্ণ স্পন্দন। আচ্ছা, এটাকে আরেকটা ভাষায় বলা যায়, যেমন একটা বৃত্তের দুইটা অংশ, জাস্ট এটা যদি একবার যায় তাহলে এই বৃত্তের একটা অংশ, বাকি যেটা ফিরে আসলো সেটা হলো কি বৃত্তের আরেকটা অংশ। তার মানে একটা পূর্ণ দোলন, মানে এটা পূর্ণ বৃত্তের আকৃতির আর কি, জাস্ট এভাবে বলা যায়। আচ্ছা, এখন আসি 2 নাম্বার, পর্যায়কাল বা দোলনকাল। তো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলা হয় দোলনকাল। অর্থাৎ এই যে একটা পূর্ণ স্পন্দন, এটা সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলা হয় কি দোলনকাল। আশা করি সহজে বুঝতে পেরেছ। এখন আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ককে যেটাকে আমরা বলি এই ফ্রিকোয়েন্সি, কি বলি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক বলা হয় 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয়, আমরা কীভাবে এটা লিখতে পারি একটু দেখি। আচ্ছা, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। একটু ভালো মতো মনে রাখতে হবে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে টি সময়ে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে কয়টি, একটি স্পন্দন সম্পন্ন হয় একটি। তাহলে টি সময়, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাহলে কি 1/t। তাহলে এই 1/t কি বলা হয় এফ, মানে একক সময়ে যে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে আমরা কি বললাম কম্পাঙ্ক। তাহলে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটা কি 1/t, তার মানে এফ ইকুয়াল টু কি 1/t। আশা করি বুঝতে পেরেছ। তো এই কম্পাঙ্কের একক হলো হার্টজ, কম্পাঙ্কের একক হলো হার্টজ। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কম্পাঙ্ক। এখন আসে আমাদের 4 নাম্বার যেটা, সেটা দশা। দশাটা আসলে কি, দশাটা হলো কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে কোনো একটি তরঙ্গের কণার ওই অবস্থায় বেগ, ত্বরণ, সরণ, সেই সব ডিটেলস বোঝানোকে বলা হয় কি দশা। অর্থাৎ এখান থেকে কণাটি যাত্রা শুরু করে যদি এই অবস্থা আসে, ঠিক এই অবস্থায় তার কী পরিমাণ বেগ আছে, তার কী পরিমাণ ত্বরণ রয়েছে, এই গতির এই সামগ্রিক অবস্থাকে প্রকাশ করার ভাষাটাকে বলা হয় কি দশা। আচ্ছা, এখন আসি আমরা তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে, আমরা তো বেগ সম্পর্কে জানি যে বেগ কাকে বলে সময়ের সাথে বস্তু অবস্থানের পরিবর্তন। ঠিক একইভাবে তরঙ্গ বেগটা হলো কি 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। 1 সেকেন্ডে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কি বলা হয় কি বেগ। আচ্ছা, এটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানবো একটু পরে, শেষ করি সংজ্ঞাগুলো তারপরে। তো তরঙ্গ বেগ বললাম 1 সেকেন্ডে কোনো একটি তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন আসি বিস্তার। বিস্তারটা কাকে বলে, বিস্তারটা হলো আমরা যদি এটাকে সাম্য অবস্থান ধরি, এটা একটা সাম্য অবস্থা, তো সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ অতিক্রান্ত কোনটা, দূরত্ব কোনটা, এইটা। তার মানে এই সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বিস্তার। অর্থাৎ বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হলো তার বিস্তার, এই যে এদিক থেকে এটা হলো তার, এটাকে বলা হয় বিস্তার, এটাকে বলা হয় বিস্তার, এটাকে বলা হয় বিস্তার। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা বলছি ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ সমদশা মানে কি, এই যে এটার কথা, এই দুটো বিন্দুর কথা চিন্তা করি, এরা দুইটা সমদশা আছে, এই বিন্দু এবং এই বিন্দুর কথা যদি চিন্তা করি তারা দুইটা সমদশা। তার মানে এই যে সমদশা সম্পর্ক পরপর দুইটি কণার মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় ল্যামডা।
এই যে সমদশা, এরা পরস্পর দুইটা সমদশা আছে, সমদশা সম্পন্ন পরপর দুইটি কোণের মধ্যবর্তী দূরত্ব কি ল্যামডা। আশা করি সবগুলো সংজ্ঞাই তোমরা মুখস্থ করতে পেরেছো। এখানে তেমন কোনো কঠিন কোনো সংজ্ঞা নাই, চিত্রের মাধ্যমে খেয়াল করলে ইনশাআল্লাহ সবগুলো 7টা সংজ্ঞাই মুখস্থ করা সম্ভব। আচ্ছা, এখন আসি আমরা আমাদের যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো আচ্ছা, তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের তোমাদের পরীক্ষা সবসময় আসে যে এই ভি ইকুয়াল টু এফ ল্যামডা প্রতিপাদন করো, কিংবা আসে যে তরঙ্গ বেগ এফতে কম্পাঙ্ক ল্যামডাতে কি তরঙ্গ দৈর্ঘ্য, তার ভিতরে সম্পর্ক স্থাপন করো। আচ্ছা, তো আমরা কীভাবে সম্পর্ক স্থাপন করব? তা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এই আমরা যদি দেখি, আমরা বলছিলাম সমদশা সম্পন্ন পরপর দুটি কণা মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এই যে টি সময়ে সে যদি আমরা যদি ধরি এটা কি, এটাও কি আমাদের একটা সমদশা না? এই যে পরপর এই দুইটা মধ্যবর্তী দূরত্ব সমদশা না? তাহলে আমরা এটাকেও বলতে পারি কি ল্যামডা। তার মানে টি সময়ে কি দূরত্ব অতিক্রম করে? ল্যামডা দূরত্ব। তার মানে টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। এটা আমরা বলতে পারি কি না? কারণ আমরা তো জানি যে এই টি হলো কি পর্যায়কাল। পর্যায়কাল মানে কি, যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলি পর্যায়কাল। আর সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। তো সমদশা, এই দুইটা সমদশা আছে, তার মানে এই দুইটা এই সমদশার ল্যামডা দূরত্ব তাহলে অতিক্রম করেছে কি টি সময়ে, তার মানে টি সময় অতিক্রম করেছে ল্যামডা দূরত্ব। আমরা যদি একক সময় অতিক্রান্ত দূরত্ব, একক সময় তরঙ্গ অতিক্রম করে, তার মানে কি ল্যামডা বাই টি, ল্যামডা বাই টি দূরত্ব। এখন আমরা জানি একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছি আমরা কি তরঙ্গ বেগ। একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ যদি, তাহলে কি সেটা কি ভি, তাহলে আমরা বলতে পারি কি ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি, বলতে পারি কি না ল্যামডা ইন্টু 1/t। আমরা একটু আগে প্রমাণ করে দেখিয়েছিলাম যে 1/t ইকুয়াল টু কি এফ, তাহলে ল্যামডা ইন্টু এফ, তাহলে আমরা বলতে পারি কি না ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এ হলো আমাদের ভি ইকুয়াল টু এফ ল্যামডার প্রতিপাদন। এটা পরীক্ষায় সৃজনশীলের খ নাম্বারে আসে যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা প্রতিপাদন করে, কিংবা আসে যে তরঙ্গ বেগ, তারপর হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিতরে সম্পর্ক স্থাপন করো। তো এখান থেকে আমরা সহজেই এটা প্রতিপাদন করতে পারি। তো আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম সেটা হলো এই সংজ্ঞাগুলো আমাদের লাগবে, এই সংজ্ঞাগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য বেসিক, আমাদের লাগবেই। এই সংজ্ঞাগুলো সবাই এই চিত্র ধরে মুখস্থ করলে সহজে মুখস্থ থাকবে, আদারওয়াইজ গদবাদা মুখস্থ করতে গেলে সবার মুখস্থ থাকবে না। তার মানে এই চিত্র দেখে দেখে মুখস্থ করতে হবে। আর আমরা এখন এই সূত্রগুলো যদি ভালো মতো মুখস্থ হয় তাহলে আমরা এখন এটা নিয়ে কয়েকটা ম্যাথ দেখব।